আসসালামু আলাইকুম ময় মুরব্বী ভাই ব্রাদারেরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার আর কি, বিকালবেলা একটু বের হইলাম। ইচ্ছা করতেছিল যে একটু ঝিলপাড়ের দিকে যাব আর কি। তো ঝিলপাড় তো ঢাকা শহরে পাওয়া মুশকিল। তো চট করে মাথায় আসলো যে বাড্ডা থেকে পিছনের দিকে একটা এলাকা আছে, এদিকে একটু ঝিলপাড়ও আছে। আমি এখন আছি সাতারকুল রোডে আর কি। এখান থেকে যাচ্ছি ঝিলপাড়ের দিকে। ঝিলপাড়ে গিয়ে আজকে একটা টপিক সিলেক্ট করেছি আমি, সেই টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো যাই, চলেন ওদিকে যাই, তারপরে কথা বলি আর কি, সেটাই ভালো হয়। এদিকে আসলে অনেক সাউন্ড, ওইদিকে একটু নিরিবিলি পরিবেশ পাবো, একটু গ্রাম গ্রাম পরিবেশ পাবো আর কি। তো চলেন ওইখানে গিয়ে কথাবার্তা হবে। ফাইনালি চলে আসলাম। মাঝখানে একবার আমি পথ ভুলে গেছিলাম, যদিও অনেক আগে একবার আসছিলাম, তো ঠিক একটা খেয়াল ছিল না। আর এই জায়গাটার নাম কি তাও আমি আসলে জানি না, কিন্তু জায়গাটা আসলে খুবই সুন্দর। যদি কারো জানা থাকে যে এই জায়গাটার নাম কি, যদি কেউ দেখে থাকেন, এই এলাকায় থাকেন, তারা আমাকে কমেন্টে জানাতে পারেন। এই জায়গাটার নামটা আমার ঠিক জানা নাই। জায়গাটা আসলে খুব সুন্দর। অনেক মানুষ আসে বিকালবেলা, অনেক মানুষ আসে এই ব্রিজটা আর কি। এই ব্রিজটাতেই অনেক মানুষ আসে। সেই কত বড় ঝিল, একদম শহরের কোলাহল ছেড়ে মোটামুটি অনেক কাছেই এরকম একটা পরিবেশ আসলেই দারুণ। এখানে একটু তো দাঁড়াইতে হয় নাকি, একটু ছবি টবি তো তুলতে হয়। চলেন এবার ফেরা যাক, একটু কথাবার্তা বলি আপনাদের সাথে। আজকে যে টপিকটা আমি সিলেক্ট করেছি আপনাদের সাথে কথা বলার জন্য, সেটা খুবই ইন্টারেস্টিং টপিক। মানে আমি তো মাত্রই মোটোভ্লগিং শুরু করলাম, এবং এটা আমার দ্বিতীয় ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমি আমার একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। সেই ইন্ট্রোডাকশনের পরে আমি ভাবতেছিলাম আসলে কী নিয়ে কথা বলবো, কী নিয়ে কথা বলা উচিত, কী নিয়ে কথা বলা উচিত না, এরকম ভাবতে ভাবতে অফিসে যাচ্ছিলাম আর কি, বাইক চালাতে চালাতে। তখন একটা মজার একটা কাণ্ড ঘটে গেল আর কি, যে মানে আমি তো মহাখালী রেলগেটের একটা সিগনালে দাঁড়ায় ছিলাম। তখনই হঠাৎ করে একজন পিছন থেকে এসে লাগাই দিল আর কি। মানে লাগাই দিল বলতে, একজন বাইকার, সে পিছনে এসে আমার নেম প্লেটে মাইরা দিল আর কি। এরপরেই আমার মাথার টপিক চলে আসছে। এটা মানে এই বিষয়টা নিয়ে কথা বলার কারণটা কি সেটা বলতেছি আপনাকে। আমার মতে বাইকারদের কিছু ম্যানার্স থাকা উচিত, কিছু ব্যবহার, কীরকম ব্যবহার রাস্তাঘাটে হওয়া উচিত, সেই বিষয় সম্পর্কে আসলে বাইকারদের কিছুটা ধারণা থাকা উচিত। সেই জন্যই আমি আসলে আজকের এই টপিকটা সিলেক্ট করেছি। যে জন্য বলবো প্রথমেই যে, যখন আমি ঘটনাটাকে বলে নেই, যখন আমাকে পিছন থেকে এসে লাগাই দিল, আমি দাঁড়ানো গাড়ি, আমি প্রায় মোটামুটি 20-30 সেকেন্ড হয়ে গেছে আমি এখানে দাঁড়ায় আছি। সে অবস্থাতেই যখন সে আমার পিছনে এসে মাইরা দিল, তখন আমি তো পিছনের দিকে একটু তাকাইলাম। তাকানোর পরে তো ভাই আমি তো আকাশ থেকে পড়লাম। মানে তার চেহারা দেখে তো আমিই ভয় পেয়ে গেছি। ও এখান থেকে মনে ঘুরাইতে হবে, এদিক থেকে তো মনে হচ্ছে যে ভালো রাস্তা নাই। যদি ভালো রাস্তা না থাকে তাহলে ওদিকে যাওয়া তো লাভ নাই। একটু কাঁচা রাস্তা, গ্রাম এলাকা পুরা। কত দূর যাচ্ছি, কোথায় যাচ্ছি যায় না। তবে পরিবেশটা কিন্তু সেই, মানে একদম ঝিলের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে, গ্রাম এলাকা। ওয়াও, খুব সুন্দর। এখানে আবার মুরগির খামার আছে। আচ্ছা, এখানে একটা সুন্দর একটা মসজিদ, এখানে ছোট একটা ব্রিজ আছে।
ঝিলের পাড়ে এদের বাড়ি, কত সুন্দর একটা পরিবেশ না? আপনারা কি মনে করেন? খুব দারুণ না পরিবেশটা? বাহ, সুন্দর। সাঁকো, বাঁশের সাঁকো। যাই হোক, টপিকটা নিয়ে একটা কথা বলি। আমি আস্তে আস্তে অনেক দূর ভিতরে চলে আসছি। যেটা বলছিলাম যে আমি যখন দাঁড়ায় আছি, প্রায় 20-30 সেকেন্ড দাঁড়ায় আছি, একজন ব্যক্তি আইসা, একজন বাইকার, তিনি আইসা পিছন দিয়ে আমার ঠাস করে মারা দিল। মারার পরে আমি যখন তার দিকে পিছনে তাকালাম, আমি তো আকাশ থেকে পড়ে গেলাম। মানে আমার কাছে মনে হলো যে আমি পিছনে তাকায় অনেক বড় একটা ভুল করে ফেলছি। মানে সে যে আমার পিছনে, মানে বাইকের পিছনে আর কি, যে মাইরা দিল, এটা তার দোষ হয় নাই, দোষটা হয়েছে আমার। আমি কেন পিছনে তাকাইলাম? তারপরে দেখেন, তাকানোর পরে আমাকে কি বলে, সে বলতেছে ভাই এতটুক তো রাস্তাঘাটে বেরোলে লাগেই, এটার জন্য কি পিছনে তাকাইতে হয়? আমার রাস্তা মনে হয় এখানেই শেষ। কথাই বলতে পারতেছি না আসলে। না, এখন ঘুরাইতে হবে ভাই, ঘুরাই, তারপর আমরা আবার বাগচিতে ফিরি। যাই হোক, আমি আবার টপিকে ফিরি। যে বলতেছে ভাই এতটুক তো রাস্তাঘাটে বেরোলে লাগেই, তো এর জন্য কি আসলে পিছনে তাকানো লাগে? মানে সে খুব গম্ভীরভাবে আমাকে ধমকের শুরু করলো। তা আমি তো মাথায় হাত দিলাম, হায় হায় বলে কি, দোষ দেখি আমারই হয়ে গেল, এত বড় দোষ করে ফেললাম। আসলে দোষ তো ভুলই হয়েছে আসলে, ওরা পদ্ধতি মাইনাই নিলাম যে মনে হয় আমারই ভুল। কিন্তু এখানে আমি আপনাদের জন্য কিছু একটা বার্তা দিতে চাই। হ্যাঁ, এটা ঠিক যে রাস্তাঘাটে বের হলে টুকিটাকি একটু লাগবেই, কিন্তু তার জন্য যে ব্যবহারটা বা যা ম্যানারটা আমাদের থাকা উচিত, সেটা কি আসলে আমরা আমাদের আছে বা আমরা কি দেখাই, এটা আপনাদের একটু বুঝতে হবে। যেমন আমি একটু গর্ব করে না, একটু অভিজ্ঞতা শেয়ার করতেছি আমার। আমি মালয়েশিয়াতে ছিলাম প্রায় 4 বছরের মতন। তো ওখান থেকে শিখেছি একটা জিনিস, যে কিছু হইলেই সরি বলো। মানে ছোট হইলেও ব্যাপার হইলেও সরি বলো, বড় ব্যাপার হইলেও সরি বলো। মানে এই ব্যাপারটা তাদেরকে ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া হয়। তো মানে আমাদের দেশে দেখেন, কেউ যদি ছোটোখাটো কোনো ভুলও করে, কেউ কিন্তু সহজে সরি বলবে না। উল্টা দোষটা আপনার উপরে এমনভাবে চাপাবে, আপনার কাছে ফিল হবে যে না, ভুলটা মনে হয় আসলে আপনারই। এবং একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা আর কি। তো ব্যাপারটা হইতেছে এরকমই। আমাদের উচিত, বাইকারদের উচিত হচ্ছে যে না, আমার একটু ভুল হয়ে গেছে রাস্তাঘাটে, আমি একটু সরি বলে দিই। ওই সরি বললে তো একদম মহাভারত অশুদ্ধ হয়ে যায় না, আপনার অনেক বড় ক্ষতি হয়ে যায় না। কিন্তু সরি বলার একটা মহৎ গুণ আছে, মহৎ একটা উদ্দেশ্য আছে, এটার পিছনে অনেক বড় একটা ব্যাপার কাজ করে। যেমন আপনি নিজে দোষ করলেন কোনো কারণে, দোষ করার পরে আপনি একটু সরিটা বললেন না বলার কারণে যেই ব্যক্তিটা দোষ করে নাই, সে ধরে নিতেছে যে ঠিক আছে, এরকম তো হয়ই, তাহলে আমিও এরপর থেকে আমার যদি কোনো দোষ থাকে, আমিও কারোর সাথে এরকম ভাবে সরি বলবো না। এরকম একটা ব্যাপার কিন্তু তার মধ্যে কাজ করবে। তার মধ্যে যখন কাজ করবে, তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, পুরো সমাজের মধ্যে একটা অভদ্র একটা শ্রেণীর তৈরি হয় আর কি। এই অভদ্র শ্রেণীতে পড়ে যখন 2-1 ভালো মানুষ থাকে, তারাও মানে নিজেদেরকে অসহায় মনে করে। বর্তমানে আপনারা জানেন যে বাইকারদের প্রতি একটা রেড অ্যালার্ট জারি হয়ে আছে। মানে যেখানে যাচ্ছি সেখানে বাইকাররা অপমানিত। কারণ কি? এইসব অনেক কারণ আছে। যেমন এই যে হর্ন দেওয়ার ব্যাপারে, ভাই হর্নের ব্যাপারে আমি আমার আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি ভাই। আমি এই দক্ষিণ এশিয়ার কথা বলবো না, দক্ষিণ এশিয়া বাদে আপনি অন্যান্য যেসব মোটামুটি সেমি ডেভেলপড বলে বা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এইসব কান্ট্রিগুলোতে একটু যদি যান, তাহলে দেখবেন যে মানে এখানে হাজার হাজার গাড়ি দেখবেন, জ্যাম দেখবেন, লম্বা চড়া জ্যাম, 4 কিলোমিটার 5 কিলোমিটার জ্যাম, কিন্তু কেউ সহজে হর্ন দেয় না, বুঝছেন? একটা হর্ন পাবেন না। আপনি দেখবেন যে
এক্সপ্রেসওয়ের কথা বলতেছি আমরা, এক্সপ্রেসওয়েতে পর্যন্ত জ্যাম লেগে যায়, এরকমও আছে। আমি মালয়েশিয়াতে দেখেছি যে 3-6 লেনের এক্সপ্রেসওয়েতে সেই বড় জ্যাম লেগে আছে, কিন্তু একটা হর্ন নাই। মানে ওইখানে মনে করা হয় যে হর্ন দেওয়া মানে হচ্ছে গালি দেওয়া। তো এই বিষয়ের উপরে মানে বাংলাদেশে কারো তো মাথা ব্যথা নাই, এই বিষয়টা ইমপ্লিমেন্ট করারও চেষ্টা করে না। মূলত ব্যাপারটা হয়েছে কি যে বাইকারদের কিছুটা হলেও বোঝা উচিত। কারণ আমি দেখছি আপনারা সবাই এটাতে যে দেখবেন শুধু পিছন থেকে একটা খালি রাস্তা, আমার দেখা এমন আছে ঈদের দিন খালি রাস্তা, মানে সেরকমভাবে আপনি চাইলেও চোখ বন্ধ করে চালা যেতে পারবেন, ঢাকা শহরের রাস্তা। সেই রাস্তাতেও বাইকাররা শা করে যাইতেছে এবং হর্ন মারতেছে ইচ্ছা মতন। মানে এই যে হর্নের এই যে ব্যবহারগুলো ভাই ইম্প্যাক্ট করে তো ওভারঅল পুরা বাইকার জাতিটার উপরে। ভাই আমরা বাইকার জাতি তো, হ্যাঁ তাই না? তো এই বাইকার জাতিদের উপরে যখন এই ওভারঅল ইম্প্যাক্টটা পড়ে, তখন কিন্তু সবাই এটা দ্বারা আক্রান্ত হই। তো ভাই লোক, অনেক কথা বলে ফেলছি, আজকে আর কথাবার্তা না বাড়াই। আজকের মতো আমি এখানে এই ব্লগটা শেষ করতে চাই। যাই হোক, আমার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের রাস্তাঘাটে যে ছোটোখাটো ভুলগুলো হয়ে যায় সেগুলোর ব্যাপারে যাতে আমরা একটু কনসার্ন থাকি, নিজের দোষটা যাতে অন্যের উপরে চাপায় না দিই, এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। আর সবাই ভালো থাকবেন ভাই ব্রাদার ময় মুরব্বীরা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।